রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন 25 মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামায়াত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচারের ঘোষণা প্রসিকিউশনের। কখন আসে এটা নিশ্চয়তা নাই, লাইন আমরা গ্যাস পাচ্ছি না। যে সময়টা আমি গ্যাসের পিছনে ব্যয় করতে চাই সেই সময়টা আমি ইনকাম বন্ধ, আমি ডিউটি করতেছি না ঠিক মতো। ছুটির দিনেও গ্যাস সংকট, বেশিরভাগ পাম্প বন্ধে থমকে আছে গাড়ির চাকা। দাম বাড়ানোর উদ্যোগের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রো বাংলার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্তের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। অনেকের নাম উচ্চারিত হলেও ক্ষমতাসীন বিএনপি বলছিল দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা 7:30টায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একক প্রার্থী হলে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুত সরকার। সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছে 25টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান বিশেষ দূত। আহমেদ সালেহিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ পুরনো। বিগত 17 বছর টানাপোড়েনের মধ্য দিয়ে যাওয়া ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন অনেকটাই সমান্তরাল রেখায় চলমান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর সে বার্তাই দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মাধ্যমে। শনিবার সকাল 9:30টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কথা, যেখানে বিনিয়োগ সম্প্রসারণে দুদেশের মধ্যে আলোচনা হয় বেশ ফলপ্রসূ। বৈঠক শেষে সার্জিও গোর সাংবাদিকদের জানান, তারেক রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশে অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে সার্জিও গোর বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here.
both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এদিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। তাই আগামী সপ্তাহের শেষে মার্কিন শীর্ষ 25টি ব্যবসায়ী সংগঠনের 45 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসবেন বলে জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন জানিয়ে সার্জিও গোর আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আমদানি রফতানি সহজ করতে সব বন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে গ্যাস বিদ্যুৎ সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেছেন, দেশীয় ব্যবসায়ীদের সমস্যার সমাধানে গুরুত্বের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনতে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো সহ ব্যবসা বান্ধব পরিবেশ ফেরাতে নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিল বিএনপি সরকার। এবার বাস্তবায়নের পালা। দেশের অর্থনীতি সচল করতে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকে উঠে আসে নানা সমস্যা ও এর সমাধান, খুলে যায় সম্ভাবনার নতুন দুয়ার। ব্যবসা বান্ধব বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিল্পাঞ্চলের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি ডিটেলসে শুনেছেন, উপলব্ধি করেছেন এবং সামনের দিনগুলোতে কীভাবে সমাধান করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিকল্পনা নেওয়ার কথা জানান মাহাদি আমিন। বলেন, ব্যবসায়ীদের পরামর্শে আমদানি রপ্তানি সহজ করতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্ট করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরি করে অর্থনীতিকে এগিয়ে নিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানীতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না।
নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক ৫-৭ বছর আগে যিনি অবসর নিয়েছে তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়ে গোটা জাতির মধ্যে উদ্বেগ দেখা এবং সেই রকম কোন নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব। এদিকে রাজধানীর মহাখালীতে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে আবার দেশে ঢোকানোর পরিকল্পনা চলছে। তারা রিফাইন আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনের নামে ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে বাংলাদেশে ঢোকার জন্য আবার ষড়যন্ত্র করছে। আমি ঢাকাবাসীকে বলতে চাই, আবার যদি 24-এর রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেয়, আপনারা কি মেনে নেবেন? প্রশ্নই আসে না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ের পরিবেশ তৈরি ও বিরোধী মতকে দমন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এ অভিযোগ করেন তিনি। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, কোনো অপরাধেরই বিচার হচ্ছে না, যে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। দেশের রাজনৈতিক সংকট দূর করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। দেশে আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন পীড়ন করার পুরনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের সবারই উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা, কিন্তু ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের ভিত্তিটা আমরা বলেছিলাম, যদি সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলতো এতদিনে, সরকার বিচারের ব্যাপারে যদি সরকার কমিটেড হতো, সরকার যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে পারত, আইন শৃঙ্খলার পরিবেশ ঠিক করতে পারত, আমরা কিন্তু সর্বাত্মকভাবে জাতীয় এই প্রশ্নগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম। এনসিপি পদযাত্রার নামে জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে স্থানীয়দের ক্ষুব্ধ করে তুলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। নতুন দেশ গড়তে কঠোর অবস্থান নিতে সরকার দ্বিধা করবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবিগুলো শুধু ফ্রেমবন্দি কিছু দৃশ্য নয়, এগুলো হারিয়ে যাওয়া জীবন, অসম্পূর্ণ স্বপ্ন আর এক রক্তাক্ত সময়ের দুঃসহ স্মৃতি। ফেসিবাদের 15 বছরের আন্দোলন, সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই প্রদর্শনীতে দেয়াল জুড়ে স্থান পেয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিন, নির্যাতনের চিত্র। জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি প্রদর্শনী পরিদর্শনে এসে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের ডাকে জুলাই আন্দোলন বেগবান হয়েছিল। চলমান যে সংগ্রাম বিএনপি সহ রাজনৈতিক দল আমরা করছিলাম, তখন যারা শিশু, তখন যারা কিশোর, তারাও কিন্তু এই আন্দোলন দ্বারা প্রভাবিত ছিল। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয়, রাষ্ট্রের প্রয়োজনে সরকারকে তো অবশ্যই তা করতে হবে। বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সফল গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে
নির্মাণ করব। আমি নিজেও এদিকে পিআইবিতে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন ও ডক্টর ইউনূস। এখন সেই প্রতারণার দায়িত্ব নিয়েছে জামাত ও এনসিপি। পদযাত্রার নামে প্রধানমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিয়ে কটূক্তি করে ওই এলাকার মানুষকে তারাই ক্ষুব্ধ করে তুলছে। আপনারা কইছিলেন না এটা তো নির্বাচনী জোট, তো নির্বাচন তো শেষ, এখন কিসের আন্দোলন, কিসের জোট? মুনাফিকি করার জন্য, মানে এনসিপিকে এখন জামাতের কাছ থেকে মুনাফিকি শেখার জন্য এখনো তাদের সাথে রয়ে গেছে। জুলাই সনদ এবং গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণা রক্ষার দায়িত্ব এখন জামাত এবং এনসিপি নিয়েছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচার বহির্ভূত হত্যা হচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতি মেনে চোখে চোখ রেখে সার্বভৌমত্ব বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন রিজভী। নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। নিষেধাজ্ঞার মধ্যে কক্সবাজার সৈকতে প্যারাসেলিং রশি ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু, পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা। গোপন বন্দিশালার মাধ্যমে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, দল হিসেবে দায় আছে আওয়ামী লীগের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা হবে। র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে কথা জানান চিফ প্রসিকিউটর। এদিন প্রথমবার অপরাধের ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাইব্যুনালের 3 বিচারপতি। ঘুটঘুটে অন্ধকার, যেন কবরের আরেক রূপ। এই বন্ধ কুঠরিতেই আটকে রাখা হতো দিনের পর দিন। পাশবিক নির্যাতন, এমনকি রয়েছে হত্যার অভিযোগও। শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের এই গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। এই গোপন বন্দিশালাতেই গুম করে রাখা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক বিরোধী রাজনৈতিক নেতাকে। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, এখনও সন্ধান মেলেনি গুমের শিকার অন্তত 250 মানুষের। স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতেই এই পরিদর্শন। আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্য। চিফ প্রসিকিউটর জানান, এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। এর পেছনে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় আছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আমি আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এদিকে পরিদর্শন শেষে আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রুআউট দি এন্টায়ার কান্ট্রি, এটাই আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, প্রকৃত অপরাধীকে সাজা দিতে হবে, কিন্তু একজন নির্দোষ যাতে সাজাপ্রাপ্ত না হয়। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। উত্তাল জুলাইয়ের এই দিনে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি।
৩২ জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। আন্দোলন ঘিরে সহিংসতা ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় এদিন। রক্তাক্ত জুলাইয়ের ঘটনাবহুল এই দিনের বিস্তারিত থাকছে নাজমুস সালেহীর প্রতিবেদনে। খুন করা, জেলে ভরা এইসব আর চলবে না। যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি না। গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ১ আগস্ট, কিন্তু স্বজন হারানো, মামলা, হামলা, বুলেট, টিয়ারশেল আর গ্রেফতারে নাজেহাল জনমানুষের কাছে তখনও শেষ হয়নি রক্তাক্ত জুলাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে তখন এক কাতারে গোটা দেশ। এ যেন এক অন্য বাংলাদেশ, যার দিকে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয়। ছাত্র জনতা এদিনের নাম দেয় ৩২ জুলাই। কমপ্লিট শাটডাউন, বিক্ষোভ কিংবা প্রতিরোধ নয়, এদিন দেয়া হয় খানিকটা সফট কর্মসূচি। সিদ্ধান্ত হয় ১ মাসে খুন হওয়া শহীদদের স্মরণ করে বিশেষ ধরনের কর্মসূচির রিমেম্বারিং আওয়ার হিরোজ ঘোষণা করেন সমন্বয়ক রিফাত রশিদ। আমরা একটা মাইন্ড গেমের প্ল্যান করেছিলাম। আমরা ইন্টারনালি, যেহেতু আমরা ততদিনের ভিতরে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কটা পেয়ে গিয়েছি, আমরা সবাইকে বলেছিলাম যে আমরা মাঠের এই জোরালো কর্মসূচি দিব, কিন্তু আমরা কর্মসূচি আকারে দিয়েছিলাম একটা সফট প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের ইন্টেনশনটা ছিল যাতে করে শিল্পী বা সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, যদি আমরা এক শব্দে বলতে চাই, তাদেরকে আবার মাঠে নিয়ে আসা। জুলাই সকাল থেকে বৃষ্টিতে ভিজে গণসংগীত, পথনাটক, দেয়াল লিখন, স্মৃতিচারণ ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে গোটা দেশ পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ। সমাবেশ করেন অভিনয় শিল্পী ও কলা কুশলীরাও, তাদেরও বাধা দেয় পুলিশ। আমার যেটা কাজ ছিল সেই কাজ হচ্ছে প্রতিনিয়ত মানুষকে মনে করায় দেয় স্বৈরাচারের পতন চাই। কিছু সিনিয়র অভিনেতা ছিলেন যারা আসলে মন থেকেই, আমার কাছে মনে হয়েছে, মন থেকেই আসলে রাস্তায় নেমেছিলেন, যারা আসলে চেয়েছেন যে হাসিনার পতন ঘটুক এবং স্বৈরাচারের পতন ঘটুক, গণহত্যাকারীর পতন ঘটুক। এদিন তড়িঘড়ি করে সন্ধ্যায় গণভবনে 14 দলের বৈঠক আহ্বান করে শেখ হাসিনা। সভায় শরিকদের সম্মতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময়ের শিবিরের সেক্রেটারি জেনারেল বলছেন, এমন সিদ্ধান্ত তাদের উজ্জীবিত করেছিল আরও। আমাদেরকে যতটা না বিচলিত করেছিল তার চেয়ে তত বেশি আমরা প্রেরণা পেয়েছিলাম, এবং আমাদের কাছে মনে হচ্ছে যে হাসিনা তার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত এটাই নিচ্ছে, এবং এটাই তার মানে পতনের জন্য ব্যাকগ্রাউন্ডগুলো, এটা এসে একটা বড় ধাক্কা, বড় একটা শক্তি সংযোগ করবে। ৩২ জুলাই ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয় ৬ সমন্বয়ককে। ২৪-এর এই দিনে শেখ হাসিনা আবারও আন্তর্জাতিকভাবে তদন্ত করে আন্দোলনে জড়িতদের বের করা হবে বলে হুঁশিয়ারি দেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই নামছিল রাজপথে। বাকি ছিল দেশের শিল্পী সমাজ। আগস্টের ১ তারিখ ফার্মগেট এলাকায় নেমে আসেন দেশের বিখ্যাত শিল্পী এবং নির্মাতারা। ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নতুন করে গতি পায়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সব অনিশ্চয়তা পাশ কাটিয়ে ৫ আগস্ট উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন আর জনতার প্রতিরোধের দলিল জাদুঘরটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংস্কৃতি মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করে সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈরশাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। বিনা ভোটে ক্ষমতার মসনদ দখল করে লুটপাট আর বিরোধী মত দমনে খুন গুম নির্যাতনের পাওয়ার হাউস ছিল লাল দেয়ালের গণভবন, যেখানে জেকে বসেছিল ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা।
একদিকে বাকস্বাধীনতা হরণ, অন্যদিকে লাগামহীন নির্যাতন। ফলে এক সাগর রক্তের বিনিময়ে ২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটায় ছাত্র জনতা। পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে গণভবনের প্রতিটি পরতে। ছাত্র জনতা দখলে নেয় স্বৈর শাসকের বাসভবন। বহু মানুষের চোখের পানিতে অভিশপ্ত গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ৫ আগস্টের স্মৃতিচিহ্ন, জুলাই গণঅভ্যুত্থানের দুর্লভ সব দলিল, শহীদ ও আহতদের নানা স্মারক, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছর জুড়ে স্বৈরাচার হয়ে ওঠার আলামত সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তবে বেশ কয়েকবার চেষ্টা করেও এটি চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নির্মাণ ঘিরে নানামুখী দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। ফলে জাদুঘরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় জনমনে। অবশেষে সরে গেছে অনিশ্চয়তার মেঘ। আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগস্ট মাসে ৫ তারিখে এইটা উদ্বোধন হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সভাপতির দায়িত্ব পালন করছেন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধারণ করেই সাজানো হয়েছে জাদুঘর। ভবিষ্যতে কেউ স্বৈর শাসক হতে চাইলে তাদের জন্য এই জাদুঘর শিক্ষণীয় হবে বলে মনে করেন সংস্কৃতি মন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে তুলে ধরা, সমুন্নত রাখার জন্য আমরা সেখানে যে ধরনের কন্টেন্টটা মানুষের সামনে আসা উচিত সেটা নিয়ে আমরা কাজ করছি। যদি কোনো শাসক সে যদি নতুন করে আবার ফ্যাসিস্ট হয়ে ওঠে, তখন তার পতনের ভাবে অনিবার্য হবেই, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তবে জাদুঘর নির্মাণ ঘিরে দুর্নীতির খবর প্রচারিত হলেও সরকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। প্রয়োজনে তদন্ত করার কথা বলেন তিনি। এলিগেশনটা মাস্ট বি ডেফিনিট, সুনির্দিষ্ট হতে হবে। তো যদি এটা বলে যে কেউ যদি বলে যে এই খাতে দুর্নীতি হয়েছে, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে আইনি আওতায় নিয়ে আসা। এদিকে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। এখন অপেক্ষা উদ্বোধনের। একসময় যা ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখন তা ছাত্র জনতার অভ্যুত্থানের এক জীবন্ত দলিল। ২৪-এর অভ্যুত্থানের আপোষহীন সংগ্রাম, ৩৬ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ এবং গত ১৭ বছর খুন, গুম, নির্যাতন এবং তা থেকে প্রতিরোধের স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফলে এটি শুধুমাত্র একটি ভবন কিংবা জাদুঘরে নয়, বরং লাখো কণ্ঠের প্রতিরোধের এক জীবন্ত স্মারক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই কক্সবাজারে প্যারাসেলিং রশি ছিঁড়ে সাগরে পড়ে মারা গেছেন এক পর্যটক। পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকত, যার বালিয়াড়িতে রয়েছে পর্যটকদের জন্য প্যারাসেলিং করার সুযোগ। ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল ঘুরতে এসে সিদ্ধান্ত নেন প্যারাসেলিং করার। একে একে ৭ জন প্যারাসেলিং সম্পূর্ণ করার পর শো বিক্রয় উঠেন আকাশে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে যায় প্যারাসেলিংয়ের রশি। সাগরে ছিটকে পড়েন তিনি। পরে উদ্ধার করে দ্রুত নেওয়া হয় সদর হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। খুব বেশি পানিতে না, কোমর পানিতে, সেখান থেকে জাস্ট উদ্ধার করতেই এমার্জেন্সি অবস্থা তৈরি হয় এবং ওনাকে সদর হাসপাতালে আনা হয়। অনাকাঙ্ক্ষিতভাবে উনি মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, এর আগে দুর্ঘটনার পর প্রশাসন সাময়িকভাবে প্যারাসেলিং বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে কিছুদিন পর আবারও শুরু হয় কার্যক্রম। প্রশাসনের দাবি, প্যারাসেলিং পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। বর্ষাকাল সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে, খুব রিস্কি সিচুয়েশন তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরেই যে প্রতিষ্ঠান আজকে প্যারাসেলিংয়ের জন্য পর্যটকদের তুলেছিলেন, আমরা ওনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করব। গত ২ বছরে একই এলাকায় প্যারাসেলিং করতে গিয়ে আহত হয়েছিলেন অন্তত ১০ জন পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রবাসের সময় আরও থাকছে। ডারউইন টেস্টের দল নিয়ে বিসিবির নাটকীয় সিদ্ধান্ত। আচমকাই দলে ডাক পেলেন লিটন দাস। কাল যাবেন অস্ট্রেলিয়া। ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠায় সিদ্ধান্ত বদল বিসিবির।
দেশে আলুর উৎপাদন বাড়লেও হিমাগার পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় সংকটে কোল্ড স্টোরেজ মালিকরা। এ অবস্থায় সরকার নির্ধারিত কেজি প্রতি সংরক্ষণ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা করার দাবি জানিয়েছে মালিকদের অ্যাসোসিয়েশন। দেশে আলুর উৎপাদন বাড়ছে, কিন্তু হিমাগার পরিচালনার ব্যয় বাড়ায় সংরক্ষণ খরচও বেড়েছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য মতে ২০২৫ সালে দেশে মোট ১,১২,০০,০০০ টনের বেশি আলু উৎপাদিত হয়েছে। চলতি বছর উৎপাদন বেড়ে প্রায় ১,১৫,০০,০০০ টনে পৌঁছাতে পারে। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানায়, বিদ্যুতের দাম বৃদ্ধি, শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান ভাড়ায় হিমাগার পরিচালনা সম্ভব হচ্ছে না। বৃদ্ধি করা না হয় তবে হিমাগার মালিকদের পক্ষে বর্ধিত হারে লেবার বিল পেমেন্ট, স্টাফদের বর্ধিত বেতন ভাতা, বর্ধিত বিদ্যুৎ বিল, এমনই গ্যাসের বর্ধিত মূল্য সহ অন্যান্য বর্ধিত আনুষঙ্গিক ব্যয় নির্ভর করায় হিমাগার পরিচালনা করা সম্ভব হবে না। সংগঠনটির দাবি, বর্তমানে সরকার নির্ধারিত কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা ভাড়ার মধ্যেই আলু সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে, কিন্তু ব্যয় বৃদ্ধির বাস্তবতায় ভাড়া বাড়িয়ে ৯ টাকা ৬২ পয়সা নির্ধারণ করা প্রয়োজন। শুধু ব্যাংকের ঋণ আর বিদ্যুৎ বিল যোগ করলেই দাঁড়ায় ৭ টাকা ১১ পয়সা, অথচ সরকার ভাড়া নির্ধারণ করেছেন ৬ টাকা ৭৫ পয়সা। কেজি প্রতি ভাড়া দাঁড়ায় ৯ টাকা ৬২ টাকারও বেশি। সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজ মালিকরা দাবি জানান, এই শিল্প টিকিয়ে রাখতে বিদ্যুৎ বিলে ২০% ছাড় দিতে হবে। পাশাপাশি আলু রফতানিতে 10% নগদ প্রণোদনা বাড়িয়ে 30% করারও আহ্বান জানান তারা। সেক্টরটাকে তাহলে ধ্বংস করে ফেলা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কৃষি মন্ত্রণালয়ের উচিত এই জিনিসটা। গ্যাস সংকট কাটছেই না। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে চালকরা। পর্যাপ্ত গ্যাস না পেয়ে টান পড়ছে অনেকের রোজগারে। সংকটের মধ্যে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে খবর প্রসঙ্গে পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। কোনো ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ একেবারেই কম, আবার কোনোটিতে গ্যাসই নেই। যানবাহনের দীর্ঘ সারি, ক্লান্ত অবসন্ন শরীরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু জানা নেই গ্যাস মিলবে কখন। শনিবার ছুটির দিনও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেল এমন চিত্র। আমরা তো কষ্টের ভিতরে আছি, এখন অনেক কষ্টে আছি। পাম্পে আইসা প্রেসার পাই না, গ্যাস পাই না। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল, এরপর গ্যাস পাই 50 টাকা 60 টাকার। আমরা খুব ভোগান্তিতে আছি আসলে। গ্যাস আপাতত লাইনে শেষ হয়েছে। সকাল 9টা আসছি, এখন তো এরা বলতেছে 3টার দিক দিয়ে দিতে পারে, তাও শিওর নাই। অনেক অসুবিধা, রোদ নাই, বৃষ্টি নেই, সবসময় দাঁড়ায় থাকতে হয়। টানা কয়েকদিনের গ্যাস সংকটে থমকে আছে গাড়ির চাকা, আর এতে হুমকিতে অনেকের রোজগার। সবচেয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা আর রাইড শেয়ার চালকেরা। খুব কষ্টতে আছি, বুঝছেন। 15 দিন ধরে ইনকাম নাই, গ্যাস পাই না, জমা বানামারাম কোন থেকে 4-5 ঘন্টা গ্যাসের সিরিয়াল দিচ্ছি, ইনকাম করতে পারতেছি না, যার কারণে আমার সংসারও ঠিকমতো আমি চালাইতে পারতেছি না, মানসিকভাবে দুশ্চিন্তায় ভুগতেছি। ইনকামই নাই, এখন আমি কিভাবে ফ্যামিলি চালাবো? ঢাকার শহর চলতে কত টাকা খরচা। দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক সরবরাহ নেমে এসেছে 2000 মিলিয়ন ঘনফুটে, যার বিরূপ প্রভাব পড়ছে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সার্বিক উৎপাদন খাতে। কবে নাগাদ কাটতে পারে গ্যাসের চলমান সংকট তা নিশ্চিতভাবে এখনও বলা যাচ্ছে না। আর কর্তৃপক্ষ যে আশ্বাস দিচ্ছে তাতেও ইঙ্গিত মিলছে সংকট থাকতে পারে আরও কয়েকদিন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন, বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া আন্তনগর ট্রেন, যা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে।
বাট আমরা আমাদের সক্ষমতা, সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি, সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। 2000 কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের 2000 পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হজ যাত্রা হয়রানি ও সিন্ডিকেট মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম। হজ ও উমরা মেলার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জালিয়াতি ও প্রতারণা এড়াতে অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছে হাব। রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র হজ ও উমরা মেলা। শনিবার মেলার সমাপনী দিনে দেখা যায় দর্শনার্থীদের ব্যাপক ভিড়। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের এবারের আয়োজনে অংশ নেয় 167টি এজেন্সি সহ আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাদানকারী সংস্থা। এক ছাদের নিচে প্রয়োজনীয় সব তথ্য ও সেবা পেয়ে সন্তুষ্ট আগতরা। এই ধরনের আয়োজন আমরা চাই সবসময়ই হোক, যাতে আমরা সবগুলি এজেন্সিকে দেখে শুনে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারি। প্রতি বছর এভাবে করলে যারা হজ এবং উমরা করে তাদের জন্য সুবিধা হবে। মেলায় বিশেষ ছাড় ও নানা সুবিধার ঘোষণা দেয় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতেই এ আয়োজন। তার ফ্লাইট নাই, তার বাসা নাই, তার হোটেল নাই, এই ব্যবস্থাগুলো থেকে যেন উত্তরণ হতে পারে এবং বাঁচতে পারে, এজন্য হলো মেলার প্রয়োজনীয়তা দরকার। যারাই আমাদের এখানে বুকিং দিচ্ছে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিচ্ছি, আমরা 20,000 টাকা করে ছাড় দিচ্ছি। হজ এজেন্সিগুলোর সাথে, বৈধ এজেন্সির সাথে যারা হজ এবং উমরা যেতে চান তাদের সরাসরি একটা সংযোগ স্থাপন। যারা হজ এবং উমরা যেতে চান তারা তাদের সরকারের বৈধ এজেন্সির মাধ্যমে চুক্তিবদ্ধ হন এবং তাদের পছন্দনীয় প্যাকেজগুলো বেছে নিয়ে তারা হজ এবং উমরা গমন করেন। সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, ফ্লাইটের টিকিট সিন্ডিকেট ভাঙা ও হজ পালনে ব্যয় কমাতে কাজ করছে সরকার। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও চলছে আলোচনা। এই 5 মাসে বর্তমান সরকারের টোটাল বিমান ভাড়া কমানো হয়েছে 36,830 টাকা। আমাদের ইচ্ছা আছে যে আমরা যদি সৌদি গভর্নমেন্টের সাথে কিছু আলাপ আলোচনা করে যে ট্যাক্সটা দেওয়া হয় সেটা কমিয়ে কিছুটা যদি আমরা কমাতে পারি, সেটা আলাপ আলোচনার পর্যায়ে আছে, তাহলে ভাড়াটা আরো কমে আসবে। জালিয়াতি ও প্রতারণা এড়াতে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধনের আহ্বান জানায় হাব। প্রলোভনে প্রলুব্ধ হয়ে মধ্যস্বত্বভোগী এবং দালালদের মাধ্যমে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি ব্যবহার করে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে চায় সরকার। শনিবার রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা 2026-এর সমাপনী অনুষ্ঠানে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আরও বলেন, প্রতিবন্ধকতার কারণে কোনো প্রতিভার বিকাশ থেমে থাকবে না। এ সময় নাগরিকদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে সরকারের ভবিষ্যৎ ভাবনাও তুলে ধরেন ফকির মাহবুব আনাম। আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে নিরস হয়ে কাজ করে যাচ্ছি আমরা। সবার জন্য ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ব্যবহারের মাধ্যমে দক্ষ যুগোপযোগী মানব সম্পদ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ, যেখানে সমাজের কোনো শ্রেণী অবহেলিত থাকবে না, তারা কেউ পিছিয়ে থাকবে না।
বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ব্যবসা ও ভ্রমণ ভিসা পেতে সর্বোচ্চ $20,000 বন্ড জমা দিতে হবে আবেদনকারীকে। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ 50টি দেশের ভিসায় নতুন শর্ত আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার আগে বাধ্যতামূলক আর্থিক জামানত বা ভিসা বন্ড জমা দিতে হবে। ট্রাম্প প্রশাসনের এই নিয়মে ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যাতে কেউ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে না যান সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের মতে, পরীক্ষামূলক ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দিয়েছে, তাই এবার এটিকে স্থায়ী করা হচ্ছে। যদিও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারীকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রায় $18,000 ব্যয় হয় বলে জানান দেশটির সরকার। আগের পরীক্ষামূলক কর্মসূচিতে $5,000, $10,000 এবং সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নেওয়া হতো। তবে নতুন নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে $20,000। নতুন নিয়ম 3 অগস্ট থেকে কার্যকর হবে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নিয়ম বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করবে। আর মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বৈধ অভিবাসনকে আরও কঠিন করে তুলছে। তবে এসব পদক্ষেপকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে হোয়াইট হাউস। ঈশিতা আক্তার, সময় সংবাদ। সেউতায় অভিবাসী সংকটের জেরে স্পেন থেকে আকাশ ও সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারীদের জন্য আবারও চালু হয়েছে পাসপোর্ট পরীক্ষা। নিরাপত্তার যুক্তি দিলেও এতে অবৈধ অভিবাসন ঠেকানো সম্ভব নয় বলে মনে করছেন অনেক ইতালীয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্তে সেনজেন অঞ্চলে অবাধ চলাচল ব্যবস্থার উপরও নতুন চাপ তৈরি হবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। সেউতা অভিবাসী সংকটের প্রভাব এবার পড়েছে ইউরোপের অবাধ চলাচল ব্যবস্থায়। স্পেন থেকে আকাশ ও সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারীদের জন্য 1 মাসের জন্য আবারও পাসপোর্ট পরীক্ষা চালু করেছে রোম। সেনজেন অঞ্চলের সাময়িক এই নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতালি বলছে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্রান্স সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে। 1985 সালের 14 জুন স্বাক্ষরিত সেনজেন চুক্তির মাধ্যমে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের ব্যবস্থা চালু হয়। বর্তমানে 29টি দেশের কোটি কোটি মানুষ এই সুবিধা ভোগ করছেন। যদিও নিরাপত্তা বা অভিবাসন সংকটের কারণে অতীতেও কয়েকবার সাময়িকভাবে সীমান্ত নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে বিভিন্ন দেশ। ইতালি সরকারের দাবি, নতুন এই ব্যবস্থায় অনিয়মিত অভিবাসীদের গতিবিধি নজরদারি, মানব পাচার চক্রের তৎপরতা দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ইতালীয়রাও। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বলছেন, সীমান্ত নিয়ন্ত্রণের এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে দেশটির অর্থনীতি, পর্যটন ও চলাচলের উপর। আমি মনে করি না এতে করে সরকার বা দেশের কোনো লাভ হবে। অবৈধরা নানাভাবে ইতালিতে প্রবেশ করছে এবং এই সিদ্ধান্তের কারণে আবারও প্রবেশ করবে। তাদেরকে ঠেকানো কঠিন। স্পেনের সাথে ইতালির যেটা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে, সম্ভবত এটা বাড়তে পারে। তবে এটা আমাদের যারা আমরা কাগজধারী রয়েছি স্পেন এবং ইটালিতে, তাদের জন্য কোনো সমস্যা নয়। যেই পারপাসে এটা স্থগিত করা হয়েছে, আমার মনে হয় সেইখানে ইটালি খুব একটা লাভবান হবে না। যারা আসে, যারা অবৈধভাবে আসে, তারা বিভিন্ন রুটে আসে। বিশেষজ্ঞরা বলছেন, 1 মাসের জন্য ঘোষণা করা হলেও নিরাপত্তা পরিস্থিতির অজুহাতে এই ব্যবস্থা আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে সেনজেন অঞ্চলের অবাধ চলাচল নীতি আবারও বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সেউতায় অভিবাসী প্রত্যাশীর ঢলে ইউরোপ জুড়ে বাড়বে নতুন সংকট। ফ্রান্সেও এর প্রভাব পড়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই ঘটনায় দেশটিতে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা আরও শঙ্কিত হয়ে পড়েছেন। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যখন কঠোর আইন হচ্ছে, ঠিক তখন মরক্কো থেকে স্পেনের সিউটা ছিটমহলে প্রবেশ করেছে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। এই আকস্মিক অভিবাসী ঢল ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলিতেও গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব সরাসরি দৃশ্যমান না হলেও অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন যে অদূর ভবিষ্যতে এর বর্ধনের প্রভাব এখানেও পড়তে পারে। তাদের মতে এই পরিস্থিতির কারণে ফরাসি সরকার আশ্রয় ও অভিবাসন নীতি আরও কঠোর করতে পারে। একই সঙ্গে অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের সরকার কিন্তু কড়াকড়ি করে দিচ্ছে কিভাবে বিদেশিদেরকে পাঠিয়ে দিতে পারে, এবং যেহেতু নতুন করে মানুষ আসছে এবং পুরাতন যারা রয়েছে তাদেরকে কিন্তু পাঠানোর আরও জোরে সোরে চেষ্টা তারা করবে। এটার জন্য 2027 সালে আবার নির্বাচনও রয়েছে। ফ্রান্সের ফরাসিদের ভোট পেতে হলে তাদের কিন্তু এটাকে দেখাতে হবে যে আমরা অভিবাসীদের বিপক্ষে রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা বর্তমানে চরম অনিশ্চয়তা ও আশঙ্কায় দিন কাটাচ্ছেন। ভয় তো অবশ্যই আমাদের কাজ করতে আছে, কারণ আমরা এখানে অনিয়মিত অবস্থায় আছি। সামনে পুলিশের সমস্যা, নানান কাজের দিক দিয়ে সমস্যা। যারা অনেক ফুড ডেলিভারি দেয় তাদেরকেও পুলিশের ধরে নাস্তা করতে আছে। অনেক মানুষ আছে রাস্তায় ঘুমিয়ে আছে। এই ঘটনার পর থেকে স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে ফ্রান্সের সীমান্তগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দেশটিতে আনুমানিক 7 লাখেরও বেশি অনিয়মিত অভিবাসী বসবাস করছেন। ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন সংকট চলমান থাকা অবস্থায় স্পেনের সিউটায় হাজার হাজার মানুষের এই প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংস্থার মতে এর ফলে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও কর্মসংস্থানের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এম এ হান্নানকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী মালেতে বিএনপি মালদ্বীপ শাখার আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালে বিএনপি শাখার সভাপতি খলিলুর রহমান। এ সময় প্রবাসীদের কল্যাণ, তাদের বিভিন্ন সমস্যা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন তিনি। ফিনল্যান্ডের লাহতি শহর একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত এই শহর আজ পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং টেকসই নগর পরিকল্পনায় বিশ্বের রোল মডেল। স্বীকৃতি হিসেবে ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটালের উপাধিও পায় শহরটি। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। একটি শহর, নাম লাহাতি। ফিনল্যান্ডে একসময় যার পরিচয় ছিল শিল্প কারখানা আর দূষণে, অথচ আজ সেই শহরই ইউরোপের সবচেয়ে পরিবেশ বান্ধব নগরগুলোর একটি। কিভাবে সম্ভব হলো এমন পরিবর্তন? উত্তর খুঁজতে ফিনল্যান্ডের লাহাতি শহরে সময় সংবাদ। এখন লাহাতির বেশিরভাগ গৃহস্থালী বর্জ্য পুনর্ব্যবহার করা হয় অথবা তা থেকে উৎপাদন করা হয় জ্বালানি। শহরের সব গণপরিবহন পরিবেশ বান্ধব। ব্যক্তিগত গাড়ির বদলে সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়। দীর্ঘ এই প্রচেষ্টার ফলও মিলেছে। বছর কয়েক আগে লাহাতি অর্জন করে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল অর্থাৎ ইউরোপের সবুজ শহরের খেতাব। লেকের যে পানি একদম স্বচ্ছ, একদম ক্লিন, এবং যে বাতাসটা একদম ক্লিন। এটা ইউরোপিয়ান গ্রিন সিটি হওয়ার মতন যোগ্য, কারণ আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু সবুজ আর সবুজ। ফার্স্ট অফ অল এই সিটিটা আসলে হেলসিঙ্কির সাথে খুবই ওয়েল কানেক্টেড। আপনি চাইলেই 1 ঘন্টার ভেতরে যাতায়াত করতে পারবেন। লাহাতি শহর এখন একটি ধারণা, এমন ধারণা যেখানে উন্নয়ন মানেই শুধু নতুন ভবন বা বড় রাস্তা নয়, বরং পরিচ্ছন্ন বাতাস, নিরাপদ পানি এবং মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উন্নয়ন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে, আর তার পেছনে একটি সরু রাস্তা চলে গেছে, আর এই রাস্তার দুধারে সবুজে সমাদৃত। লাহাতি শহরের বেশিরভাগ রাস্তা এরকম সবুজে আচ্ছাদিত, যে কারণেই এই শহরটিকে ফিনল্যান্ডের সবুজ শহর বলে আখ্যায়িত করা হয়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড। দেখছেন প্রবাসের সময়। প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে সেরে উঠে দলে ফিরলেন লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। যদিও ফিটনেস টেস্টে উতরাতে পারলেই সুযোগ পাবেন একাদশে, তবে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টের একাদশে লিটনকে পাওয়ার কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। দলের সঙ্গে যোগ দিতে রোববার রাতে দেশ ছাড়বেন লিটন।
জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেলের ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। ছিটকে যান 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার দল থেকেও। এই ইনজুরি নিয়ে জল ঘোলা কম হয়নি। পুরোপুরি সেরে ওঠার আগেই জিম্বাবুয়ে সিরিজে লিটনকে যুক্ত করায় কারণ দর্শানোর চিঠি পায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে এবার সুখবর পেলেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত হওয়ায় প্রথম টেস্টের স্কোয়াডে নাম উঠেছে এলকেডির। ব্যাপারটা ঠিক এভাবে হুট করে হয়নি। আমরা সবাই জানি যে গত 26শে জুলাই মাসে বাংলাদেশ টেস্ট টিম ঘোষণা করা হয়েছিল এবং ওই মুহূর্ত পর্যন্ত যে লিটনের ফিজিক্যাল কন্ডিশন আপডেটটা ছিল ওইটা স্যাটিসফ্যাক্টরি ছিল না। লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান 31 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় বিসিবি জানায় আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর লিটনের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে দ্রুত গতিতে সেরে উঠে মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। তাতেই অস্ট্রেলিয়াতে যাওয়ার এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সেখানেই হবে বাকি পুনর্বাসন প্রক্রিয়া। বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। এদিকে ইনজুরিতে আরেক আক্ষেপের নাম নাহিদ রানা। সিরিজটিতে খেলা হচ্ছে না এই পেসারের। যদিও চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন। তাদের অবস্থার কথাও জানান শাহরিয়ার নাফিস। ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো মেডিকেল ডিপার্টমেন্টের বায়েজিৎ ভাই ওর সাথে ট্রাভেল করেছিল। তারা এখন অফিসিয়ালি আমাদের রিপোর্ট লেখেনি এবং আমরা জানি যে স্ক্যান এবং স্ক্যানের রিপোর্ট এটা স্টাডি করে রিপোর্ট দেওয়ার কথা। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আগামী 13 আগস্ট 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে ডারউইনের প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নাহিদের ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও অপেক্ষা থাকবে লিটনের। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দলকে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক, সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা। আগামী সপ্তাহে ঢাকায় আসছেন 25 মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি। এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বলছে জামায়াত। অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে ফের দেশে ঢোকানোর চেষ্টার অভিযোগ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়।